আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 42তম পর্ব দিয়ে। কণ্ঠে আছে আমি সঞ্জিতা ছ। প্লিজ ভাইয়া, এভাবে বলো না। কারোর কিছু হবে না ইনশাল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তির খাতা যে এখনো শূন্য। জীবনের সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। এই জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার, সেই ইচ্ছেটাকে যে কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুখেই বিষম খেলো। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনো রকমে একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুরাই বেকুব হয়ে গেছে। আবিরের সিরিয়াস মুড ঠিক করতেই তানভীর মজা করেছিল। আবির যে এমন কথা বলবে সেটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টার স্বরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াস মেনটেন করে, আমি বরং উল্টোটাই করলাম। শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচু, সেই নিয়েই আলাপচারিতা চলল। খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাইয়া, বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি কি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এই কথায় কোনো ভুল নেই, কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরও একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যে উল্টাপাল্টা আচরণ করিস, সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। প্রয়োজন অপ্রয়োজনে একটু খোঁজ খবর নিবি। জানিস তো, মেয়েটা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। দুই ভাইয়ের কথা ফুরাচ্ছেই না। এর মধ্যে ফুপ্পি আবিরকে কল দিয়েছিল। দুই ভাইই ফুপ্পির সঙ্গে কথা বলেছে। আবির আর তানভীর যত ব্যস্তই থাকুক না কেন, সপ্তাহে অন্তত পক্ষে একদিন হলেও ফুপ্পির সাথে দেখা করে আসে। আসিফ ভাই এখনো দেশে ফেরেনি, তবুও জান্নাতের একাই দু বাড়িতেই যাতায়াত করতে হয়। একদিকে রাকিবের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের, বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি। শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, ভাইয়া, একটা জিনিস জিজ্ঞাসা করি। কি কথা বলতো? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাবো নে, নিজে দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা। অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল। যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আবার তানভীর আর আবির রাকিব সহ ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলের উপরে রেখে চলে গেল। মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি খাবো না চকলেট। আবিরের ভারী কণ্ঠে জবাব, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক চেয়ে রইল। পরক্ষণেই নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তখনই রুম থেকে আদি আসছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে একটু ছুটে এসে প্রশ্ন করলো, মেঘাপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু। বলেই আদি চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির উপর থেকে সেটা দেখে নিজের রুমে ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেল খাবে না। আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ অনেক দিন যাবত। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সে রাগ এখন কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটাও হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতে আশিক নামটাও আবিরই লিখিয়েছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিদ মেঘ এমন আচরণ করছে। 9টা 30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুইবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করলো, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি?
নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আবারও 2 ঘন্টা আগেই দেখছে আরও 2 ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে, এমনকি তানভীরের আইডি ঘুরেও দেখেছে। বন্যা ইচ্ছে করে অ্যাকসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সব কিছুতে নজরদারি করবে, এই ভয়ে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি কি অ্যাকসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে। কল রিসিভ করতেও বন্যার এখন হাত পা কাঁপছে। ভয়ে ভয়ে রিসিভ করেছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? অ্যাকসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছেন? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ। আচ্ছা, রাখি এখন। এই শুনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে, বলুন। সরি, দুপুরে তোমার সাথে রাগটা দেখানো একেবারেই উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেজাজ একটু গরম ছিল। মনে রক্ষী যুগল প্রশস্ত হয়ে গেছে। হা হয়ে রুমের দেওয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলছে, এটাও ভাবা যায়। ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি। সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজনেই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণ যেমন পরিবর্তন এসেছে, তেমনি তানভীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে। তবে আজকের সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে বন্যা। জানিস, তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। মেঘ, তোকে আগেই বলেছি, আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। বন্যা, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকেছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। মেঘ, কি ওমা, কেন? বন্যা, এক একটা স্ট্যাটাস যে দিয়েছে, লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাসের মানে বোঝা তো বহুদূরের বিষয়। মেঘ, এটা আমার ভাইয়ের একার সমস্যা না, আমার মনে হয় এটা ছেলেদের ব্রেইনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন। আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, আগামাথা কিছুই বুঝি না। বন্যা, আবির ভাইয়েরটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমে চাকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না, রেগেছিল। কতবার ফোনে কথা বলতে বলতে উঠে গেছে। বিশ্বাস না করলে তুই নিজেই ওর স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেল। খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিক মতো করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় বন্যার বলা কথাটা ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা চেক করলো। বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিবদের কমেন্টও আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে, বিষয়টা বোঝার চেষ্টা করেছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত এসেছে। দরজার ভেতর থেকে লাগানো রুমে কম সাউন্ডে গান বাজতেছে। একাকী মন আজ নীরবে, বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানা, আকাশী মেঘ নামে বোঝো কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। কিছু ভেবে 2 কদম পিছিয়ে গেছে। ডাকবে কিনা বুঝতে পারছে না। মনে অশান্তির ঝড় চলছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করলো, কে? আমি। দরজাটা খুলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শুধালো, এত রাতে তুই এখানে? কি হয়েছে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার। তানভীর ঠোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয়ই মেঘকে কিছু বলেছে, আর তার জন্যই মেঘ এসেছে। মেঘ হঠাৎই গুরু গম্ভীর স্বরে প্রশ্ন করলো, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলে কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান তারাই শুনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ বলো? কে তোমায় কি বলেছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমায় আবার কে কি বলবে? কিছু হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে, দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার সাথে কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো
গান শুনতেছো। মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনছি না, আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি। তুই অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না, কিন্তু আর কোনোদিনও তোমার জন্য ছেঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু বড় আব্বু সবাইকে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজে বাজে চিন্তা বাদ দে। শুধু শুধু চিন্তা করে ছেলেটাকে পেতনির মতো করতেছিস। ঘুমাজ গিয়ে। উঠে যেতে নেবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুলক্রমেও ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বইলো, আমি দিব। প্রয়োজনে আমার 15-20টা বান্ধবীকে নিয়ে যাব, সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শুনো, থাপ্পড়টা একটু গালেই দিবা, ঠিক আছে? থাপ্পড়টা এক গালে দিবা, তাহলে ওই মেয়ের আর জীবনে বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখে রাগ জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে ওঠে, আলী আহমদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখে না? তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি, আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেঘ কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটিমিটি হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগেশ্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে এক কাপ কফি করে নিয়ে আয়, তারপর ভেবে দেখব। আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না? আবির কোমল কণ্ঠে বলে, পারি না বললে কিভাবে হবে? শিখতে হবে তো। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল, সাবধান, হাত পুড়ায়েন না আবার। আবির তানভীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসের পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা, আমি করতেছি। আপনিই যদি করবেন তবে আমায় পাঠিয়েছিলেন কেন? তোরে কিছু বললে তো ভয় লাগে, যদি হাত পুড়াইয়া ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। মানে? ভিডিও করিয়ে নি, ডিলিট কি করব? মানে আপনি আমার সাথে ফাজলামো করেছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি এসে শুধালো, রাগ করেছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলে, আমার রাগে কার কি যায় আসে? আবির নরম স্বরে বলল, সরি। মেঘ ভেঙচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলে, কাল বিকালে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তা আবার আপনার সাথে। ঠিক আছে, আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস। কারো সাথেই যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। মিস যদি করতে না চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাবই না। মেঘ রাগে কটপট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছন থেকে আবারও ডেকে বলে, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘ আর পিছন ফিরে তাকায়নি, বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানভীর বাসায় নেই। অফিস 3 দিনের ছুটি, কিন্তু 2 ভাই ভোরবেলা না খেয়ে বেরিয়ে পড়েছে। তানভীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 1:30-1:30-এর দিকে মেঘকে বুঝিয়ে রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু যেদি মেয়ে যাবে না মানে যাবেই না। আবিরের প্রতি খুবই কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু আধটু প্রেমানুভূতি জাগলেও তানভীরের কথা মনে পড়তেই সব ভুলে যায়। তানভীর ভাইয়ের মতো তার জীবনটাও না এলোমেলো হয়ে যায়। মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু থেকে থাকে, তবে তাকেও তার ভাইয়ের মতো ছ্যাঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে। এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘকে বোঝাতে ব্যর্থ হয়ে তানভীর 4টার দিকে আবার বেরিয়ে পড়েছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন। সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছিল। তানভীর 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারাদিনও ফেরেনি। বিষয়টা 2 ভাইয়েরই নজরে পড়েছে। আবিরের আম্মুকেও জিজ্ঞাসা করেছে, উনিও জানেন না। সারাদিনে আবিরের সাথে কথাও হয়নি। আলী আহমদ খান নিজেও 2বার কল দিয়েছেন, নো রেসপন্স। আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনকে দিন বেড়ে চলেছে। আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজও ঠিক মতো করে, সেই সাথে বাবা চাচারও কাজ এক হাতে সামলায়। কাজের বাহিরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, 1 কাপ চা পর্যন্ত খায় না।
প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করত সব আব্বু আর চাচুকে জানিয়ে করত। বাহিরে থাকাকালীনও রেগুলার আব্বু চাচুর সঙ্গে কথা হতো। গত 1.5 বছরে ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছে না আবিরের আব্বু। প্রায়ই দুই ভাই এই বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এর কোনো সমাধান পান না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে। একটা বক্স হাতে নিয়ে উপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে। মেঘ জামা প্রিন্ট করছিল। হঠাৎ পেছন ঘুরতেই আবিরকে দেখে আঁতকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ানো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হা কর। কিসের মিষ্টি? হা কর বলছি। ভারী কণ্ঠে শুনে হা করে মিষ্টিটা মুখে নিল। আবির দ্বিতীয় মিষ্টিটা 2 আঙুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এই বিষয়ে তোকে আপাতত আর কিছু বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে। আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড়। আবিরের রুমে কাজ করাবে। এত বছরের বাড়ির অন্যান্য রুমগুলো 2-1 বার রং করা হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর যাবৎ। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিহা খানের কড়া নির্দেশ ছিল, আবিরের রুমে কোনো রকমের কাজ করানো হবে না। আবির ফিরেছে অনেক দিন, তবু রং করায়নি। মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করাচ্ছে। পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলা মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে আসছে। রুম সম্পূর্ণ অগোছালো, পা ফেলার অবস্থা নেই। দেওয়ালে সাদা রং করা হচ্ছে, এরপর অন্য রং দেওয়া হবে। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, আবির ভাই। হুম। আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। আবির এদিকে সেদিকে তাকিয়ে একটা দেওয়াল দেখিয়ে বলল, তুই চাইলে এই দেওয়ালে তোর লতা পাতা ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানের স্বরে বলল, থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শিখেছে, তাই মান অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে। আবির ভাই চান না চান, সে তো নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে করে। সেই অধিকারবোধ নিয়ে এসেছিল, কিন্তু আবির একটা দেওয়ালে রং করার অনুমতি দেওয়ায় তার বড্ড অভিমান হয়েছে। আবির বিরক্তির কণ্ঠে বলল, রং না করলে বলছিস কেন? আর আসছিস কেন আমার রুমে? আমি ডেকে আনছিলাম তোকে? যা এখান থেকে। আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলেও আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমে কয়েকজন রং করছিল। সবার সামনে এভাবে বলা কথায় মেঘ খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলল, আপনার রুমে আসছে বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, যা এখান থেকে। মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দরজায় আর এক হাত সদ্য রং করা দেওয়ালে রেখে কোনো রকমের পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে মেঘ পেছনে ফিরে তাকিয়েছে। আবির যেন দেখেও না দেখার ভান করে আছে। একটা জলজ্যান্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল, অথচ তার ধরার কোনো চেষ্টা নেই। ঠিক আছে কিনা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন বোধ করছে না। এমন আবির ভাইকে মেঘ কখনো চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সেই মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই রুমে সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজনের নজর পড়ে দরজার পাশে দেওয়ালের দিকে। মেঘের হাতের ছাপে দেওয়ালের স্পষ্ট ছাপ পড়ে গেছে। ছেলেটা রং নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, এখনই ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে বলে, সাবধান, এই ছাপের উপর যেন রং না পড়ে। ভাই, এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত বোধ হয় ভুলে দেওয়ালে লেগে গেছে, এখনো ভেজা আছে। রং দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আবির মুচকি হেসে বলে, এই ছাপ ভুল করে হয়নি, আমি ইচ্ছা করেই করিয়েছি। এই রুমটা যার, তার স্মৃতি তো রাখতেই হবে। মেঘের যাওয়ার জন্য পা বাড়াতেই যাবে, এমন সময় আবির পা বাড়িয়ে দিয়েছিল, আর আবিরের পায়ের সঙ্গে হোঁচট খেয়েই মেঘ পড়তে নিয়েছিল। ছেলেটা দাঁত কিরে হেসে বলল, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তাহলে এত রাগ দেখালেন যে? কারণ আছে, তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবেই রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাই। 2 দিন হয়ে গেছে আবিরের রুমের রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুমে তালা দেওয়া থাকে।
রুমে তালা দেখে মেঘের মেজাজ আরো বেশি খারাপ হয়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মেঘ আকস্মাৎ বলে উঠল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? মানে কি বলছিস কি? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যেও এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? আব্বের রুমে তালা দিয়ে রাখে? হ্যাঁ, বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে এসো। আচমকা মাথায় গাঁটটা খেয়ে মেঘ উফ বলে পেছন দিকে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, রুমের তালা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন। মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে বলল, আপনার ব্যবসা আপনিই ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলে, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছিলাম। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনেও সম্ভব না। সেগুলো যেন নষ্ট করতে না পারিস তার জন্য তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশিই হচ্ছে। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। আবির এক কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে, ল্যাপটপে কাজ করছিল। মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎ নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। আবিরের সেদিকে নজর নেই, মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে। মেঘ 3টা সিঁড়ির নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে কোনো রকমে শিওর হলো কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে। মেঘের মেজাজ খারাপ হতে 2 সেকেন্ডও সময় লাগলো না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি বলে এই মালা আপু। মেঘ রাগে গজগজ করে নিজের রুমে চলে গেছে, কিন্তু রুমেও স্থির হতে পারছে না। একবার রুমের বেলকনিতে যাচ্ছে, একবার শুইতেছে, রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে চলে যাচ্ছে। কি করবে না করবে বুঝতে পারছে না। একবার রুম থেকে বেরিয়ে বেলকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় আবির ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেও পড়ে আছে। রান্নাঘরেও কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়িতে নেমে আসে। ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি করে কল লিস্টে ঢুকেছে। মালা আপু নাম্বার থেকে মোট 35টা মিস কল এসেছে। তখনই ফোনে একটা মেসেজ আসছে। মেঘ মেসেজ চাপ দিতেই মালার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সব বলেছে। এত মেসেজ পড়ার সময় নেই। লুকিয়ে আবিরের ফোন দেখছে, এই ভয়ে হাত কাঁপছে। আগেও কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজের উপরে হঠাৎই আবিরের দেওয়া একটা মেসেজ চোখে পড়ে। মেসেজটাতে লেখা ছিল, তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল? বহুবার বলেছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস ঘন্টায় 100 মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বসবাস করছিস। কারণ আমার মনে এমন কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কাউকে বলিনি, তোকেই প্রথম বলছি। আমি বিবাহিত। বাসায় কেউ জানে না যে আমি বিয়ে করেছি, বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয়। অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে হাত দিয়েছিস? মেঘ ঢোক গিলেছে। কান্নায় যেন ভেতর থেকে উপড়ে পড়তে চাইছে। অবিরত হেঁচকি উঠছে। কাঁদো কাঁদো কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি বিবাহিত? হ্যাঁ, বিদেশে বউ রেখে আসছি। 2 দিন পর চলে যাব। হইছে শান্তি? আবারও প্রশ্ন করে, আপনি সত্যি বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে। এখন যা এখান থেকে। বাচ্চার কথা শুনে মেঘের হিচকি থেমে গেছে। সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। আঁখি জোড়ায় পানি টইটুম্বুর হয়ে আছে, শুধু উঠতে পড়ার অপেক্ষা। মেঘ 3য়বারের মতো বলল, আপনি সত্যি সত্যি বিবাহিত? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি। যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে। এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে। চোখে পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে। আবির আবারও ধমক দেয়, যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারাত নির্ঘুম কেড়েছে। ছটফট করতে করতে রাত পার হয়েছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে একাকার অবস্থা করে ফেলছে। সকালে কোনো মনে হালকা নাস্তা করেই ভার্সিটিতে চলে গেছে।
এই বাড়িটা এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো মতে করেছে, ক্লাসও বিরক্ত লাগছিল, তাই মাঠে ছিল। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনো নানুর বাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় কণ্ঠে মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। মেঘের চোখ মুখ ফোলা দেখে মিনহাজ, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোর জবরদস্তিতে মেঘ শেষমেশ বলেছে, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত, এক বাচ্চার বাপ। সাদিয়া, মিষ্টি দুজনেই আর্তনাদ করে ওঠে। মিনহাজ মনে মনে খুব খুশি হয়েছে, এই যেন মেঘ না চাইতেই জল। ওদের জোড়াজোড়িতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। ওদের মধ্যে মিষ্টি খুব তেরা। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো, এত কিছুর পরেও তুই ওই বাড়িতে আছিস কেন? আমি হলে তো কবেই বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। এই যে তোর এত কষ্ট, খারাপ লাগা, কিছুদিন দূরে থাকলে দেখবি সব ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হসপিটালে থাকবি। আমরা একসাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, পড়াশোনা করব। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারেই চলে যাবে, তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে, চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম প্রায় ঘন্টাখানেক বুঝিয়েছে। তাদের সব কথার মূল কথা মেঘ যেন বাড়ি থেকে চলে যায়। মেঘ হোস্টেলে আসলে মিনহাজের জন্য বেশ সুবিধা হবে, তাই মিনহাজ আরও বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত মেঘও মন স্থির করেছে সে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছা হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাটাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমত অবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেও সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি সত্যি হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়ে গেছে। ভার্সিটি থেকে ফেরার পর থেকে মেঘ হালিমা খানের রুমে শুয়েই আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলোকে ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতে বুকের ভেতরটা কেঁপে উঠছে। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। হালিমা খান পাশ ফিরে মেঘের মুখের দিকে তাকালো, কান্নায় ভেজা চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন এভাবে? কেউ কিছু বলেছে? কিছু হয়নি আম্মু। হালিমা খান বেশ কয়েকবার মেঘকে জিজ্ঞাসা করেছে, কিন্তু মেঘ উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছেন। মেঘ সন্ধ্যায় আবারও অনেকক্ষণ ঘুমিয়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করে না মেয়েটা, শরীরও অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা, ফোনটাও বিছানার উপরে পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনো মেঘকে দেখেনি আবির। মেঘের রুমে পা বাড়ালো, কিন্তু মেঘ কোথাও নেই। ফাঁকা রুম দেখে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠেছে। নিচে মিমার আদি খেলতেছে, ওখানেও মেঘ নেই, রুমেও নেই, ফোনটাও রুমে ফেলে গেছে। রুম থেকে বের হওয়ার জন্য দু কদম এগোতেই মেঘের ফোনে কল বেজে উঠেছে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাজ নামে সেভ করা নাম্বারটা দেখে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিনহাজ বলে ওঠে, কি রে, তুই কি বাসায় বলেছিস? বাসার মানুষ রাজি হয়েছে? কবে আসতেছিস তাহলে? আবির অত্যন্ত গুরুতর কণ্ঠে শুধালো, কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে মেঘ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে এটাও বুঝতে পারেনি সে। অবশ্য বুঝার কথাও না, কারণ আবিরকে দেখলে ঠিক মতো কথা শুনেনি। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়া ফেসবুকে ছবি দেখেছে, এখনো বাস্তবে দেখেনি, তাই কণ্ঠস্বর বোঝার কোনো উপায় নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় না বলে থাকলে নিশ্চয়ই এখন বকা খাবে। আবির মেঘের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতেও রাগে আবিরের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসছে। আবিরকে আসতে দেখে মিমার আদি যে যার মতো রুমে চলে গেছে। আবির ড্রয়িং রুম থেকে মামিকে প্রশ্ন করে, মামুনি মামুনিকে প্রশ্ন করে, মামুনি, মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমাচ্ছে, কেন, কোনো দরকার? না, তেমন কিছু না, দেখছি না তাই ভাবলাম বাসায় আছে নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বললেন, আমার মেয়েটার যেন কি হয়েছে, কিছু বলে না, সারাদিন মন খারাপ করে বসে থাকে। বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবার কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসলো।
দু হাতে মাথা চেপে ধরে আছে। চারদিকে নানান দুশ্চিন্তায় মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখে মুখে দুরবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধালো, এত টেনশন করছো কি নেই? আবির আশেপাশে চেয়ে দেখে নিল। কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করলো, আমি আর পারছি না ভাই। দিনকে দিন মানুষের সহ্য ধৈর্যের সীমা বেড়ে যায়, বাড়ে। আর আমার উল্টো ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না আমি। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করেই চলেছি। নিজেকে সামলাতে না পেরে সবসময় ওরে দূরে সরিয়ে রাখি, বুকের পাথর রেখে। আর কতদিন চলবো? তোর বোনের কান্নায় আমার বুকের উপর গলে গেছে জমানো পাথর পর্যন্ত জমে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যের রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর দু চোখের পানি মুছতে পারছি না। আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশ সম ভালোবাসি। বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। ওই দিন দেখলি তো তোর বোন কি করলো। আমি এতবার বলার পরও বের হতে রাজি হলো না। আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি। তারপরও ওর রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলে একের পর এক প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাকবো, তবুও আমি ওকে আর কোনো মিথ্যা বলতে পারবো না। এটা আমার প্রমিস। ফুপ্পির বিষয়ে কিছু ভেবেছো? সেটাই ভাবতেছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব, আর কি রিয়াকশন হবে, এসব ভেবেই মাথা আওড়ে যাচ্ছে আমার। হালিমা খান দু ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতেই দু ভাইয়ের কথোপকথনে থেমে গেছে। আবির নিজ ফোন হাতে নিয়ে চাপাচাপি করতেছে। কফি দেওয়ায় এক হাত কফি নিয়ে অন্য হাতে ফোন নিয়ে তানভীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। মেঘ ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতেই সোফায় আবির তানভীরকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেও নিজেকে আটকাতে পারলো না। সিঁড়ি থেকে তাকালো আবিরের দিকে। নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়ালপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময়ও ওয়ালপেপারে এই ছবিটা দেখেছিল, যেখানে আবিরের গাল কান সহ মাথার একপাশ দেখা যাচ্ছিল। নিচু হয়ে কিছু করছিল। কল লিস্ট চেক করার তাগিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পায়নি, তবে আজ আবিরের হাতে থাকা ফোনের ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটাতে আবির ঝুঁকে আছে, এক হাতে কোনো মেয়ের হাতের আঙুলগুলো ধরে আছে। সেই সাথে আবিরের ওষ্ঠদ্বয় সেই হাতের উল্টো পিঠের ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘ ঘুম ঘুম চোখে ছবিটা দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল। নীরের দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ছবির দিকে। যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল, সে আবির কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে। ভাবতেই মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে চলে গেছে। চোখের সামনে থেকে সেই দৃশ্য যেন সরছেই না। গতকাল আবির ভাই বলেছিল উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি, তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশনই নেই। কান্নার আওয়াজ বিশ্বাসঘাতকতা করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, গলায় আটকে আসছে কান্না। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারটা কিভাবে বলবে সেটাই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে ফেলেছে। এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এই সাহসটুকু হচ্ছে না। সামনে আবির বসা, এজন্য মূলত আরও বলছে না। আবির খাবার শেষ করে বেসিনের দিকে যেতেই মেঘ বলল, আব্বু, আমার একটা কথা বলার ছিল। বলো আম্মু, কিছু লাগবে তোমার? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়। তারপর জঞ্জাট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে। পড়াশোনা হয় না ঠিক মতো। তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নিব, বান্ধবীদের সাথেই থাকবো, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। তানভীরের খাবার আটকে গেছে গলায়। চোখ বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরে তাকালো বেসিনের দিকে। আবির নেই।
আতঙ্কিত হয়ে তানভীর ঢোক গিলল। আবির ভাই শুনিনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুজনেই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলেছি, ফর্মও পূরণ করেছি। আপনার অনুমতি দিলে আমি আজই ফর্ম জমা দেব। বলেই মেঘ বাম হাতটা টেবিলের নিচে থেকে তুলে হাতে হোস্টেলের সেই ফর্মটা। তানভীর কিছু বলতেই যাবে তার আগেই আবির টেবিলের অপর পাশ থেকে ফর্মটা নিয়ে একটানে ছেড়ে ফেলল। আচমকা আবিরকে দেখে আঁতকে ওঠে তানভীর। সে ভেবেছিল আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পেছনে দাঁড়িয়ে ছিল এটা তানভীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে ওঠে, কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? তোকে এত সাহস কে দিচ্ছে? যে বা যারা তোকে উস্কাচ্ছে তাদের বলে দিস সব কয়টাকে আধমরা করে নিজের বাড়িতে পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে পারবে না। তোকে কিছু বলিনি আর বলি না, তার মানে এই না যা ইচ্ছে তাই করবি। জেদ দেখালে সব পেয়ে যাবি ভাবছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনা করলে এই বাড়িতে থেকেই করতে হবে। বাড়ির বাইরে যেতে চাইলে পা দুটো ভেঙে বসায় রাখবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলল, আবির হচ্ছেটা কি? বাড়ির মেয়েদের সঙ্গে উচ্চস্বরে কথা বলবে না, যাও এখান থেকে। আবির রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপরও যদি কেউ অনুমতি দেন এর ফল খুব খারাপ হবে। গতকালকে মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতেই মেঘ এসব করেছে এটা বুঝতে বাকি নেই আবিরের। এদিকে তানভীর কি বলবে বুঝতে পারছে না। আবির এভাবে চিৎকার করলো, আব্বু বড় আব্বু কিভাবে রিয়াক্ট করবে এটাও বুঝতে পারছে না। তারপর তানভীর বলল, প্রয়োজন আমি তোকে বাইকে দিয়ে আসবো, ক্লাস শেষ করে কল দিয়ে আবার গিয়ে নিয়ে আসবো, তবুও হোস্টেলে যেতে হবে না। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, থাক, তোমায় আর নিয়ে যেতে হবে না। তোমাদের দুই ভাই বোনকে একসাথে যেতে দিব না, তাও আবার বাইকে। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা, নিজেও ব্যথা পাবা, সাথে আমার মেয়েটাকে ব্যথা দিবা। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানভীর ঠাট্টা স্বরে বলল, আপনি আমায় এত অবিশ্বাস করেন? বাইকারদের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ভয় পায়েন না, আমার জীবন থাকতে আমার মেয়ে আর আমার বোনের গায়ে একটা আঁচড়ে পড়তে দিব না আমি। এতটুকু বিশ্বাস রাখতে পারেন? মেঘ এবার ছলছল নয়নে তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে, কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এইভাবে কথা বলছে দেখে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়েছে। আচমকা আবিরের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছুটে। তানভীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। রান্নাঘর থেকে মালিহা খান আর হালিমা খান আর্তনাদ করে ওঠেন। ইকবাল খান উঠে যেতে চাইলে আলী আহমেদ খান আটকিয়ে দেন। গম্ভীর কণ্ঠে বললেন, এটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও। বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরো খারাপের দিকে যাবে। মালিহা খান যেতে চাইলে ওনাকেও আটকে দিল। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, আবি যদি রেগে গিয়ে মেঘের গায়ে হাত তোলে? তানভীর মাত্র কি বলল শুনলে না? বোনের গায়ে একটা আঁচড়ে পড়তে দেবে না, দেখি সে তার দায়িত্ব কতটা পালন করতে পারে। এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকায় ভেতরে। আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উঁকি দিতেই দেখে আবির বিছানার এক পাশে বসে আছে, দু হাঁটুর উপরে দু হাত। ডান হাতের কয়েক জায়গায় ভাঙা কাচের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। মেঘ সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে ওঠে, এটা কি করছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষিটা দিয়েছে। অর্ধেক কাজ ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এখনো লেগে আছে। মেঘ এক হাত থেকে কাজ ছুটাতে গেলে আবির নিজের হাত ছুঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। মেঘ সেসব কথায় কান না দিয়ে আবার এগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির চারগুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে, বললাম তো ছুবি না আমায়। বলেই পাশের টেবিলে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আতকে দু কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে গেছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাজ শেষ সাথে গ্লাসের ভাঙা টুকরোটা ফ্লোরে পড়ে ভরে আছে। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে আছে আবিরের হাতের দিকে। কাচের টুকরোগুলো এখনও হাতে ঢুকে আছে, খোলার চেষ্টাও করছেন না। ফ্লোরের লাল টকটকে রক্তে ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানভীর রুমে ঢুকে। আবিরের কাছে যেতেই আবির রাগী স্বরে বলে, তানভীর তোর বোনকে এখান থেকে যেতে বল। তানভীর স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, তুই রুমে যা। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওনার হাতে কাজ। আমি দেখছি, তুই যা প্লিজ।
মেঘ রুম থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে কয়েকবার তাকিয়েছে, চোখ ছলছল করছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথাতে আবির ভাই এভাবে রিয়্যাক্ট করবেন মেঘ ভাবতেও পারেনি। আজ ভার্সিটিতেও যায়নি। মিনহাজ, সাদিয়া, মিষ্টি অনেকবার কল দিয়েছে, কলও রিসিভ করেনি। তানভীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। মেঘ সারাদিনের রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানভীর মেঘের রুমে আসছে। তানভীর, ভাইয়াকে দেখতে গেছিলি? মেঘ, না, উনি বারণ করেছে যেতে। তানভীর, এখন তো রাগ এখন তো রাগে বারণ করেছে, তখন রাগে বারণ করেছিল। একবার গিয়ে দেখে আসিস। মেঘ, আমি যাব না। তানভীর, কেন? মেঘ, উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছে, ওনাকে ছুতে নিষেধ করেছে, আমি কেন যাব ওনাকে দেখতে? তানভীর, এত রাগ জেদ ভালো না বোনো। মেঘ, আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না, এগুলো তোমার ভাইকে বলো গিয়ে। তানভীর উঠতে যেতে যেতে তপ্তস্বরে বলল, থাক তোরা তোদের রাগ নিয়ে, আমার কি? মেঘ মিহি কণ্ঠে ডাকলো, ভাইয়া। কি? একটা কথা জিজ্ঞাসা করি? কর। আবির ভাই কি বিবাহিত? তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তোকে কে বলছে? আবির ভাই, ভাইয়া তোকে এ কথা বলছে? হ্যাঁ। ভাইয়া তোকেই বলছে? ঠিক আমাকে না, মালা আব্বুকে মেসেজে বলছে, পরে আমি জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা। মালা ভাইয়াকে অনেকদিন যাবত ডিস্টার্ব করে, পিছু ছুটাতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে। আমাকেও তো বলেছে। আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? ধুর পাগলি, তোকে তো মজা করে বলেছে। আর বাচ্চা? তানভীর কপাল গুটিয়ে আহাম্মকের মতো প্রশ্ন করলো, কিসের বাচ্চা? উনি যে বললো ওনার একটা বাচ্চা আছে। হাই আল্লাহ, ভাইয়া বলছে আর তুই বিশ্বাসও করে ফেলছিস? তোর সাথে ফাজলামো করছে পাগল। এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। তানভীর চলে গেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাসে ছাড়লো, কিন্তু মনের ভিতর অস্বস্তি কাটলো না। আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারটা বারবার চোখে ভাসছে। যদি বিবাহিত না হন তবে ওই ছবিটার মেয়েটা কে? আগেও একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়ে বা কে? অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো। দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে। আবির ঘুমাচ্ছে, তাই ভেতরে ঢুকছে না। এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের দিকে। এত রাগ, অভিমান, ক্ষোভ সব কিছুর পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালী কণ্ঠে মস্তিষ্কে পৌঁছাতেই মেঘের ঘুর কেটে যায়। ধীর পায়ে রুমে ঢুকে দাঁড়িয়ে আছে দেখে আবির বসতে বলল। মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলল, এখানে বস। মেঘ ও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসলো। দুজনেই বেশ খানিকটা সময় নীরবতা পালন করলো। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞাসা করলো, হাতে কি ব্যথা আছে? কম। ওষুধ খাইছেন? না। কেন? এমনি ইচ্ছা হয়নি। ওষুধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি, আপনি তো এমন ছিলেন না, এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছি? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়ালে হইতেছি। ইস, আমি মোটেও ভণ্ড না। মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেছে। মুখ গোমড়া করে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে। চাওয়াচাই হয় দুজনের। এবার আবির হুন্না বলে ভ্রুজোড়া পরপর দুবার নাচায়। আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে। আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবার মেঘকে লজ্জায় আড়ষ্ট করে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, কিছু বলবি? মেঘ উপর থেকে নিচ মাথা নাড়ে। আবির বলে, বল। আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা? প্ল্যানিং করবো ভাবতেছি। মানে কি এসবের? বিয়ে করেছি, বাচ্চা প্ল্যানিং করবো না? কাল যে বললেন বাচ্চা আছে, ওইটা তো কল্পনায়। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফাজলামি বন্ধ করুন। ভাইয়া বলছে আপনার বউ বাচ্চা কিছুই নেই। না, এ হতে পারে না, আমার বউ আছে, কল্পনায় বাচ্চাও আছে, আর একটা প্ল্যানিং করবো ভাবছি। ফাজলামো বাদ দিন, সত্যি করে বলুন না। আচ্ছা, তুই না আমায় বিশ্বাস করিস না, তাহলে এসব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলছে তো সত্যি? আল্লাহ জানেন। আবিরের ওয়ালপেপারের ছবিটার কথা ভেবে মেঘ পুনরায় ডাকে, আবির ভাই। আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার। কেন? আপনার তো জানি, কিন্তু মেয়েটাকে? মেয়েটা আসলো কোথা থেকে? আমি দেখেছি। আবির পাশ থেকে ফোন নিয়ে লক খুলে মেঘের দিকে ধরলো। ছবিটাতে আবিরের ঢুকে জুতার ফিতা বাঁধছিল।
আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হয় আবিরই মেয়েটার হাতে চুমু খাচ্ছে। মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বলল, ওয়ালপেপারটা দেওয়ার মতো আর ছবি ছিল না আপনার? আছে, এটা চেঞ্জ করবেন। ওকে ম্যাম। মেঘ নিশ্চুপ, নিজের পচা চিন্তাভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসছিস যখন এক কাজ কর। কি? ওইখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি? তোকে? আমার যে বউ আছে এটা তো তুই মানতেছিস না, এখন দিয়ে দে তেল। আপনাকে যদি নিষেধ করেছিলেন, হয়তো ভুলে গেছেন। চুলে তেল দিলে তো স্পর্শ করতে হবে। ও আচ্ছা, তার মানে ছবি না বলে মনস্থির করে ফেলেছিস? জি। এত জেদ কোথা থেকে তোর আসে? জানি না। আবির বাম হাতে মেঘের ডান হাত টেনে নিজের কপালের উপর রেখে বলল, দেখ গায়ে কত জ্বর, মাথা ব্যথায় তাকিয়ে থাকতে পারছি না। তারপরেও যদি তুই জেদ নিয়ে থাকতে চাস, আমার কিছু বলার নেই। মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসছে। এতক্ষণ গাছ হয়নি বলে জ্বরের মাত্রা বুঝতে পারেনি। অল্প অল্প করে তেল হাতে নিয়ে আবিরের চুলে মাসাজ করে দিচ্ছে। আবির অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে একচিলতে হাসির ঝলক। মেঘের নজর পড়তেই মেঘ হালকা ধমকের স্বরে বলল, মাথায় না ব্যথা? চোখ খুলে রেখেছেন কেন? আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ কিছুক্ষণ চুলে ম্যাসাজ করে মাথা টিপে দিয়েছে। চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। মেঘ 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে পারছে না ভেবে রুমে বুঝতে পারছে না। ভাবলো রুমে চলে যাবে। যেই না উঠতে যাবে অমনি আবির কাঁধ হয়ে মেঘের হাত জড়িয়ে ধরেছে। আবির জ্বরের ঘরে বিড়বিড় করতেছে, তুই যাস না প্লিজ। মেঘ তোবার আবিরকে ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। জ্বর বাড়তেছে, জলপট্টি দিবে যে তার ব্যবস্থাও নেই। আবির হাত আঁকড়ে ধরায় উঠতেও পারছে না। আবিরের মাথায় হাত বুলাচ্ছে, আবিরকে ডাকছে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই। কপালে গলায় হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে। দিশা বিশা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে, যেন গায়ের তাপ কিছুটা হলেও মেঘের শরীরে চলে আসে।